পণ্ডিত যে আগুন জ্বালিয়ে রেখেছে ওটা কোনো সাধারণ যজ্ঞের আগুন নয়। যত বাধাই থাকুক আমি যাব। সোনপরীকে ফিরিয়ে আনার পথে কোনো বাধাই আমার কাছে বাধা নয়। অবশেষে দ্বার খুলেছে, এবার খেলা সত্যি শুরু হবে। এই অগ্নিপালক রাখ, সামনের অন্ধকার বনে শুধু এই আলোই তোকে সত্যি পথ দেখাবে। অগ্নিপাখির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সামনে খুলে গেল এক অদ্ভুত বন। এই বন পৃথিবীর কোনো বন নয়। এখানে গাছের ডালপালা আকাশ ছুঁয়ে গেছে, পাতাগুলো নীলাভ আলোয় জ্বলছে, আর মাটির বদলে নিচে ভাসছে ধোঁয়ার মতো কালো ছায়া। চারিদিকে এক গা ছমছমে নিস্তব্ধতা, অথচ মনে হচ্ছে অসংখ্য চোখ আড়াল থেকে বীরকে দেখছে। বীর ধীরে ধীরে বনের ভিতরে পা রাখে। তার হাতে অগ্নিপাখির দেওয়া সোনালি পালক। পালকটা মৃদু আলো ছড়াচ্ছে। এই জঙ্গলটা কেমন যেন অদ্ভুত, সবকিছু যেন জীবন্ত, অথচ কিছুই চোখে পড়ছে না। সাবধানে হাঁট, এটা মায়াবন। এখানে চোখে যা দেখবি তার অর্ধেক মিথ্যে, আর কানে যা শুনবি তার বেশিরভাগই ফাঁদ। নিজের মনকে শক্ত রাখ। সোনপরী, তুমি কোথায়? তুমি বীর, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে নিয়ে চলো। আমি ভয় পাচ্ছি বীর, আমাকে নিয়ে চলো। থাম, ওর পায়ের দিকে তাকিয়ে দেখ, ও কি সত্যি সোনপরী? তুই সোনপরী নোস, তুই আমার সোনপরী হতেই পারিস না। আমার সোনপরীর কণ্ঠে ভয় থাকতো, কিন্তু মিথ্যে থাকতো না। হঠাৎ চারপাশ কেঁপে ওঠে। সোনপরীর অবয়বটা বিকট চিৎকার করে মুহূর্তে এক ভয়ঙ্কর নেকড়ের ছায়ার রূপ নেয়। যে আলো সত্যকে চেনে সে মিথ্যেকে পুড়িয়ে দেয়। এই দেখ। বনের গাছগুলো হঠাৎ দুদিকে সরে যেতে শুরু করে। মাঝখানে খুলে যায় নতুন পথ। দূরে দেখা যায় আকাশে ঝুলে থাকা ভাঙাচোরা এক সেতু। তার ওপরেই চাঁদের আলোয় ঝলমল করছে রূপলী মন্দিরের চূড়া। চন্দ্রকূপ আর বেশি দূরে নয়, কিন্তু সামনে আছে ঝুলন্ত সেতুর ঝড়। মায়াবনের শেষ প্রান্ত পেরিয়ে বীর এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর দৃশ্যের সামনে। দুটি ভাসমান পাহাড়ের মাঝখানে ঝুলছে এক পুরনো সেতু, সরু, ভাঙাচোরা আর অসংখ্য রূপলী শিকলে বাঁধা। নিচে অতল অন্ধকার। সেই গভীরতা দেখে মনে হয় একবার পড়ে গেলে আর ফেরার পথ নেই। আর ওপাশে চাঁদের আলোয় ঝলমল করছে এক রূপলী মন্দির, চন্দ্রকূপের মন্দির। আর একটুখানি পথ সোনপরী, আমি আসছি সোনপরী। ধীরে ধীরে চলো বীর, ধীরে। এই সেতু শুধু দুর্বল নয়, এটা জীবন্ত। ভয় পেলেই তোর পায়ের নিচে নিচে থেকেই ভেঙে পড়বে। বজ্রপাতের আলোয় দেখা যায় মেঘের আড়াল থেকে উড়ে আসছে অসংখ্য বিদ্যুৎ পক্ষী। তাদের ডানায় নীল আগুন জ্বলছে, ঠোঁট থেকে বিদ্যুতের স্ফুলিঙ্গ বের হচ্ছে। একটা পাখি সোজা বীরের দিকে ঝাঁপিয়ে পড়ে। এখন সামনে বিশাল ফাঁক, লাফ দিলেও পৌঁছানো কঠিন। শেষ, এবার আর পথ নেই। বীর চারিদিকে তাকায়। হঠাৎ দেখতে পায় সেতুর পাশে বাতাসে ভাসছে লম্বা রূপলী লতা, যেন চাঁদের আলো দিয়ে গড়া এক দড়ি। পথ নেই মানেই পথ বানাতে হবে, হাল আমি ছাড়ব না।
বীর একটা লতাকে ধরে হাত উপর নিচ করে নাড়ায়, আর সাথে সাথে অন্য লতাগুলো একে অপরের সঙ্গে পাক খেয়ে একসঙ্গে জুড়ে যায়। তৈরি হয় শক্ত এক আলোর দড়ি। বীর সেটা ঘুরিয়ে ওপরের ভাঙা অংশে ছুঁড়ে মারে। দড়িটা গিয়ে পাথরে শক্ত হয়ে আটকে যায়। এবার দেখি কে আটকায়। সে দড়ি ধরে শূন্যে ঝুলে দোল খেয়ে ওপরে চলে যায়। ঠিক তখনই পিছন থেকে বিশাল এক বিদ্যুৎ পক্ষী ঝাঁপিয়ে পড়ে। আলোর শক্তি, পথ দেখাও। বীর নিরাপদে ওপারে নামে। তার সামনে একটা রূপলি সিঁড়ি সোজা উঠে গেছে চন্দ্রকূপের মন্দিরে। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে এক আলোকময় রক্ষী অবয়ব, যার মুখ দেখা যায় না, দেখা যায় শুধু দুটো জ্বলন্ত চোখ। মানুষ, এত দূর এসে গিয়েছিস, এবার বল তুই কি সত্যি চন্দ্রজলের যোগ্য? রূপলি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে ওপরে ওঠে বীর। সাদা পাথরে গড়া মন্দির, যার দেওয়ালে নক্ষত্রের মতো আলো জ্বলছে। মন্দিরের মাঝখানে গোলাকার এক কূপ। এ যেন জল নয়, এ এক গলিত চাঁদের আলো। সেই আলোর কণা চারিদিকে ছড়িয়ে পুরো মন্দিরকে স্বপ্নের মতো করে তুলেছে। কূপের সামনে দাঁড়িয়ে আছে আলোকময় রক্ষী। মাথার চারপাশে চাঁদের বলয়ের মতো আলো ঘুরছে। তার কণ্ঠে আছে শান্তি, আবার ভয়ঙ্কর শক্তিও। অনেকে শক্তির জন্য আসে, অনেকে অমরত্বের জন্য, অনেকে নিজের লোভ মেটাতে, কিন্তু তুই কি জন্য এসেছিস? আমি নিজের জন্য আসিনি, আমি এমন এক সত্যের জন্য এসেছি যেটাকে অন্ধকার লুকিয়ে রেখেছে। আমি এমন একজনকে ফিরিয়ে আনতে চাই যাকে অন্যায় করে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর যদি পারি, এই রাজ্যের ওপর নেমে আসা অভিশাপ ভাঙতে চাই। এইটুকুই। ভালোবাসা, ত্যাগ আর সত্যের জন্য সংগ্রাম, তোর হৃদয়ে এই তিনটেই আছে। জল থেকে ভেসে ওঠে একটা স্বচ্ছ স্ফটিক পাত্র। নিজে থেকেই সেটা বীরের হাতে গিয়ে বসে যায়। এই পাত্রে চন্দ্র জল ভরে নে, কিন্তু মনে রাখ, এই জল আলো আবার পরীক্ষা। পবিত্র উদ্দেশ্য ছাড়া ব্যবহার করলে এ আলো আগুন হয়ে ব্যবহারকারীকেই ভস্ম করে দেবে। চন্দ্রজল স্পর্শ করতেই বীরের শরীর কেঁপে ওঠে। তার চোখের সামনে ঝলকে ঝলকে ভেসে ওঠে কিছু দৃশ্য। এসব আমি কি দেখলাম? চন্দ্রজল সত্যের ঝলক দেখায়, কিন্তু পুরো সত্য নয়। বাকি পথ তোকে নিজেকেই খুঁজে নিতে হবে। ঠিক তখন আকাশ ধীরে ধীরে কালো হয়ে যায়, চাঁদের আলো নিভতে শুরু করে। বীর, দেখ, চন্দ্রগ্রাস শুরু হয়েছে। যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। মন্দির কেঁপে ওঠে। আকাশের মাঝখানে এক কালো ছায়া চাঁদকে ঢেকে ফেলে। চারিদিকে জাদুর প্রবাহ থমকে যাচ্ছে। এটাই সেই বিরল সময় যখন পণ্ডিতের তন্ত্র অন্ধ হয়ে যাবে। তাহলে সময় এসে গেছে, এবার সত্যকে মুক্ত করার পালা। চাঁদের ওপর কালো ছায়া পুরোপুরি নেমে এসেছে। মুহূর্তের মধ্যে চারিপাশের রূপালী আলো নিভে গিয়ে সবকিছু গাঢ় নীল অন্ধকারে ঢেকে গেল। চন্দ্রকূপের জলও এখন শান্ত, যেন সময় নিজেই থেমে গেছে। বাতাস নেই, শব্দ নেই, এমনকি জাদুর স্পন্দনও যেন স্তব্ধ। এই নিস্তব্ধতা ভয়ঙ্কর, কিন্তু বীরের কাছে এটাই সুযোগ। বীর স্ফটিক পাত্র বুকে আগলে ধরে দ্রুত ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই পেছন থেকে সেই আলোকময় রক্ষীর কণ্ঠ ভেসে আসে। থামো বীর, চন্দ্র জল তো পেলে, কিন্তু একটা কথা জেনে যাও। কি কথা? আজ যে আগুন নেভাতে চলেছ, সেটা শুধু তন্ত্রের আগুন নয়,
সেই আগুনের তলায় চাপা পড়ে আছে এক নিষিদ্ধ স্মৃতি, যে স্মৃতি জেগে উঠলে বল্লভপুরের ইতিহাসটাই বদলে যাবে। সেই স্মৃতির সাথে কি সোনপরির কোনো সম্পর্ক আছে? আছে, খুব গম্ভীর সম্পর্ক আছে। কিন্তু সত্য জানতে চাইলে তোমাকে প্রস্তুত থাকতে হবে এমন এক ঘাতকের জন্য, যা তোমার হৃদয় ভেঙে দিতে পারে। আমার হৃদয় অনেকবার ভেঙেছে। এবার সত্য জানার পালা। যে সত্যই হোক, আমি তার মুখোমুখি হব। তাহলে যাও, মনে রেখো চন্দ্রগ্রাস মাত্র অল্প সময় থাকবে। এই সময়ের মধ্যে আগুন নিভিয়ে বই ছুতে পারলে পণ্ডিত কিছুই টের পাবে না, কিন্তু সময় পেরিয়ে গেলে সব শেষ। বীর মাথা নেড়ে সম্মতি জানায়। সে দ্রুত চন্দ্রদ্বারের দিকে এগিয়ে যায়। তার হাতে চন্দ্রজল, চোখে দৃঢ়তা, আর মনে একটাই নাম, সোনপরি। ঠিক যখন সে আলোর দরজার সামনে পৌঁছায়, পিছনের অন্ধকারে দুটো জ্বলন্ত চোখ আবার জ্বলে ওঠে। চমৎকার! দ্বার খুলল, জল পেল। এবার সত্যি সময় হয়েছে তাকেও জাগানোর। না না, এ কণ্ঠ আমি চিনি। কি তবে মরকট। বীর চমকে পিছন ফিরে তাকায়, কিন্তু ততক্ষণে সব অন্ধকার, শুধু জ্বলছে দুটো বিশাল সবুজ চোখ। চন্দ্র জল ভরা স্ফটিক পাত্র শক্ত করে বুকে চেপে ধরে বীর দ্রুত চন্দ্রদ্বারের দিকে এগিয়ে চলেছে। চারিদিকের নীলাভ আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। চন্দ্রগ্রাসের সময় শেষ হওয়ার আগেই তাকে ফিরতে হবে, না হলে এই দুর্লভ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আজকের পথ যেন এত সহজে তাকে ফিরতে দিতে রাজি নয়। হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে। শীতল কুয়াশার ভেতর থেকে একের পর এক কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এসে মানুষের অবয়ব নিতে শুরু করে। চোখ দুটো জলজল করছে সবুজ আগুনের মতো। বীর সাবধান! এর সাধারণ ছায়া নয়, ছায়া সেনা। চন্দ্রজলের গন্ধ পেয়ে এসেছে। চন্দ্রজল, ওটা আমাদের দিয়ে দাও, নইলে ফিরতে পারবে না। এই জল আমি কারো হাতে তুলে দেব না। এটা শুধু আমার নয়, এই জলের সঙ্গে জড়িয়ে আছে অনেকের মুক্তি। এদের তো শেষই হচ্ছে না। কিভাবে শেষ করব এদের? এ শুধু জল নয়, এ যেন জীবন্ত আলো। হ্যাঁ বীর, এ শুধু জল নয়, এ হলো চাঁদের প্রাণ শক্তি। আর এখন থেকে অন্ধকারের সব শক্তি জানবে তুই তাদের সবচেয়ে বড় বিপদ। চন্দ্রদ্বারের নীলাভ আলো ধীরে ধীরে ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। পরের মুহূর্তেই বীর এসে দাঁড়ায় সেই আম গাছের নিচে, যেখান থেকে তার অলৌকিক যাত্রা শুরু হয়েছিল। রাত এখনো শেষ হয়নি, তবে পূর্ব আকাশে হালকা আলো ফুটতে শুরু করে। বাতাসে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি নিজেই কোনো বড় ঘটনার অপেক্ষায় রয়েছে। বীর গভীর নিঃশ্বাস ফেলে স্ফটিক পাত্রটা দুহাতে শক্ত করে ধরে। পাত্রের ভিতর চন্দ্রজল এখনো নীলাভ আলো ছড়াচ্ছে। তার মুখে ক্লান্তি, শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু চোখে জয়ের দীপ্তি। সোনপরি, আজ আমি এক ধাপ এগোলাম। তোমাকে ফিরিয়ে আনার পথ
আমি খুঁজে বের করবই। যত অন্ধকারই সামনে আসুক, আমি আর থামব না। আজ তুই যা করে দেখালি সেটা সাধারণ কারোর পক্ষে সম্ভব ছিল না বীর, কিন্তু সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। যজ্ঞের আগুন নেভানো সহজ হবে না। আগুন নেভেলেই অনেক ঘুমন্ত শক্তি জেগে উঠতে পারে। সত্য যদি জাগে তাহলে জাগুক, মিথ্যে আর কতদিন চাপা থাকবে? সত্য জাগবে, কিন্তু সেই সত্য তোর হৃদয় ভেঙেও দিতে পারে বীর। কে কে কথা বললো? সামনে আসো। যে আগুন তুই নেভাতে চলেছিস তার নিচে শুধু বই নয়, চাপা পড়ে আছে এক ঘুমন্ত নাম। কার নাম? বিভ্রাট। বীর চন্দ্রজল পেয়েছে, এবার তার সামনে নিষিদ্ধ আগুন। কিন্তু আগুন নিভলেই কি জেগে উঠবে বল্লভপুরের সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার? নাকি বীর এবার জানতে পারবে সোনপরীকে ফেরানোর পথ? আসছি পরের এপিসোডে।